আবারও স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আপনারা জানেন যে রাজধানী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আমরা নানান ধরনের ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করি এবং নিঃসন্দেহে সেই ব্যাখ্যাগুলো আমরা নিয়ে থাকি ব্যারিস্টার রবিনের কাছ থেকে। এই মুহূর্তে আমরা সরকার এবং রাষ্ট্র এই দুটো শব্দ আসলে একীভূত আমরা যে করে ফেলছি কখনো কখনো, সেটা করা যায় কি না, নাকি অনেক বেশি দূর রয়েছে এই শব্দ দুটোর মাঝখানে, সেই ব্যাখ্যাটা শুনবো। ব্যারিস্টার রবিন, নিঃসন্দেহে সেই ব্যাখ্যা আমাদের দিবেন এই পর্যায়ে। প্রথমে হচ্ছে জনগণ, তারপরে রাষ্ট্র, তারপরে সরকার। তো এটা জাস্ট একটা টুলস। আমরা যদি সহজভাবে ধরি যে জনগণ যেহেতু সমাজবদ্ধ একটা রাজনৈতিক জীব, একটা একটা বড় একটা সমাজ, বড় একটা পরিবার ধরি আমরা। এই পরিবারের নিয়ম শৃঙ্খলা প্রয়োজন শান্তির জন্য, আলটিমেটলি শান্তির জন্য দরকার। তখন সরকার হচ্ছে জাস্ট ম্যানেজমেন্ট। আমাদের এই ম্যানেজ করার জন্য আমরা যে পদ্ধতিটা বা যে উপায়টা আমরা বের করেছি সেটা হচ্ছে সরকার। খুব সহজ, এটা সরকার। এবং সেই সরকার, সেই ম্যানেজমেন্টের মধ্যেই যেহেতু আমরা রাষ্ট্র এবং সরকার এটাকে ম্যানেজমেন্টের টুলস হিসেবে আমরা ব্যবহার করছি, ওই ম্যানেজমেন্ট টুলসকে আমরা কিছু বিধিবদ্ধ নিয়ম দ্বারা আবৃত করেছি। বিধিবদ্ধ নিয়ম দিয়েছি যে সরকারের বিভিন্ন অর্গানগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, তারা বিভিন্ন নিয়মে চলে এবং আইনের মধ্যেও কিছু ভাগ থাকে। একটা সংসদ থেকে পাশ করে যে আইন হয়, সেই আইন আবার আরেকটা আইন করার ক্ষমতা দেওয়া হয়, অধীনস্থ আইন বলে। এই অধীনস্থ আইনের পরে আবার আরপিও করা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ আছে। এরকম অনেক অনেক নিয়ম করার সুযোগ তৈরি করা হয়েছে পরিচালনার স্বার্থে। আমি আমার অফিস ম্যানেজমেন্টের জন্য কি করি, আমি বাবুকে একটা দায়িত্ব দিয়েছি, ইয়েকে একটা দায়িত্ব দিয়েছি, ওনাকে একটা দায়িত্ব দিয়েছি। ঠিক সরকারের মধ্যে যখন অর্গানগুলো, আমার সমাজটা বড়, আমরা দায়িত্বগুলো অর্পণ করেছি এবং তাকে বলে দিয়েছি তুমি এটা এইভাবে করবো, তুমি এটা এইভাবে করবো, তুমি এটা এইভাবে করবো। সহজ। এই জায়গাটাতে এসে যারা আইন প্রণয়নকারী, তারা তো আমাদের সেবার জন্য করার কথা, জনগণের সেবার জন্য করার কথা। পুলিশ জনগণের সেবা করবে, আমার সরকারি কর্মচারীরা জনগণের সেবা করবে। কিন্তু এই জায়গাটাতে আবার আগের মতো যে সরকার জনগণ মুখোমুখি, তারা জনগণের সেবা না করে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে নির্যাতন করছে। আমি নরকে না থেকে আমি সাভারে গিয়ে 30 লক্ষ মানুষকে সেবা দিব না দিয়ে আমি 30 লক্ষ মানুষকে আমি নরকে নিয়ে যাব। তাহলে কি হলো, ব্যক্তিটাকে যখন আমি দায়িত্ব দিলাম যে তুমি আমাদের সেবা করো, উনি কী করলো, কি আমাদের রাক্ষসের ভূমিকায় অবতীর্ণ হইলেন। তো এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টগুলো এমনভাবে মানে রূপ ধারণ করলো যে জনগণ, যেহেতু তারা নিজেরা জনগণ মনে করে না, আমি ডেফিনেটলি বলতে পারি যারা এটা করছেন তারা দে নেভার ফিল যে দে আর পার্ট অফ জনগণ। তারা এই জনগণের অংশ নিজেদের মনেই করে না। তারা ব্যক্তির স্বার্থ সব কিছুকে প্রাধান্য দিয়ে শুধুমাত্র তাদের আরামায়েশের জন্য, তাদের নিজের একেবারে ব্যক্তি নিজের জন্য যা দরকার শুধু তারা সেটুকুই করে। সেবা শব্দটা একেবারেই তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাহলে আসলে মালিকের অংশই নিজেদেরকে মনে না করার কারণে মালিকের আরামায়েশ নিয়ে তারা মালিককে এটা আদায় করে নিতে হবে, মালিককে হুঙ্কার দিতে হবে, মালিককে বুঝতে হবে, মালিককে বলতে হবে যে আমি এটা কাজ, তুমি আমার জন্য এই কাজটা করো, যেটা আমরা বলতেই পাচ্ছি না, কাউকেই বলতে পারছি না। আমি না পুলিশকে বলতে পারছি, না কোনো সরকারি প্রতিষ্ঠানকে বলতে পারছি, রাষ্ট্রকে বলতে পারছি, আমরা বলতেই পাচ্ছি না। সেই বলার জন্যই তো আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছি। সেক্ষেত্রে সোহরাব হাসান, আমি ব্যারিস্টার রবিনের যে ব্যাখ্যাটা শুনলাম, আমার বুঝতে যতটুকু আমার সুবিধা হয়েছে আমি সেভাবে বুঝেছি। ভুল হলে নিঃসন্দেহে ব্যারিস্টার রবিন তো রয়েছেন, শুধরে দিবেন। যে আর রাষ্ট্রের মালিক তো আসলে জনগণ। তাহলে জনগণের সম্পদ যদি হয় রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে সরকার।
কিন্তু সরকার আর রাষ্ট্র গুলিয়ে ফেলার সুযোগ নেই, অথচ তাও আমরা গুলিয়ে ফেলছি। এবং কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে দেখেছি বিগত সময়গুলোতে সরকাররা রাষ্ট্রকে বা রাষ্ট্রের বিভিন্ন যে সংস্থাকে ব্যবহার করছে। তাহলে এরকমটা হলো কেন? আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সরকার ও রাষ্ট্রকে একাকার করে ফেলে। আপনি যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন, তখনই বলবে যে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে। রাষ্ট্র আর সরকার এক নয়, এটি পৃথিবীর কোনো আইনে এটা বলে না। কারণ সরকার হচ্ছে অস্থায়ী, রাষ্ট্র স্থায়ী। যতক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্র অন্য কোনো কারণে, রাজনৈতিক কারণে বা কারণে না সার্বভৌমত্বে চলে যায় না, রাষ্ট্র পুনর্গঠিত না হয়। একসময় ধরেন জার্মানি 2 দেশ ছিল, এখন 1 দেশ। এরকম পুনর্গঠন না হওয়া পর্যন্ত ওই রাষ্ট্র স্থায়ী। এখন যেটা হচ্ছে যে যারা ক্ষমতায় যায় তারা যারা প্রথম হচ্ছে যে আধুনিক রাষ্ট্রের 3টি অঙ্গ, এটা হচ্ছে আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। এখন যেটি যে নিয়ে ব্রিট রবিন আর সংগ্রাম করছেন, হ্যাঁ, সেটা হচ্ছে জনপ্রতিনিধিত্ব, প্রকৃত জনপ্রতিনিধির বাছাই করা। সেই প্রকৃত জনপ্রতিনিধির জায়গা হচ্ছে জাতীয় সংসদ। তারা কতটা আইন বোঝে, তারা কতটা আইন জনগণের পক্ষে করেন, এই প্রশ্ন তো আছেই। দ্বিতীয়ত হচ্ছে নির্বাহী বিভাগ, দ্বিতীয় হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ স্বাধীন, সব দেশেই বলা হয় বিচার বিভাগ স্বাধীন। তারা স্বাধীন তাদের স্বাধীনতা বিবেক অনুযায়ী কিন্তু তাদের বিচার করার কথা। এখন আমরা এই জনপ্রতিনিধিকে চিনি কীভাবে? বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলের মাধ্যমে, যে কোন দল জনপ্রিয়, কোন দল জনপ্রিয় নয়। এবং আমরা কিন্তু তাদের একটা মার্কা দেখি নির্বাচনী প্রক্রিয়ায়। এখন এটাও হয়তো ব্রিট রবিন পরবর্তীকালেই করবেন। আমরা যেভাবে নির্বাচন প্রক্রিয়াকে সাজিয়েছি, যেভাবে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থায় প্রকৃত জনপ্রতিনিধি, অর্থাৎ জনগণের স্বার্থ সুরক্ষা দেবে এরকম জনপ্রতিনিধি পাওয়া সম্ভব কিনা, না নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা দরকার, পদ্ধতি বের করা দরকার, যাতে সত্যিকারভাবে। এবং জনপ্রতিনিধি কিন্তু আরেকটি ভূমিকা, জনগণ যে আইন মেনে চলবেন, এখানে জনপ্রতিনিধিরও কিন্তু একটা ভূমিকা আছে। এখন আইনটি যদি হয় কাউকে সুবিধা দেওয়ার জন্যে, কারো অসুবিধা সৃষ্টি করার জন্যে, তখন তো জনগণ ওই আইন মানলেও তারা উপকৃত হবে না, উপকৃত হবে একটা গোষ্ঠী বিশেষ। মানে জনগণ উপকৃত হবে না, আবারও সেই ব্যক্তি উপকৃত হবে, জনগণ উপকৃত হবে না। জি, নিঃসন্দেহে তাহলে রাজনীতিবিদ অর্থাৎ যারা কিনা জনপ্রতিনিধি হবে, সেই একটা রাজনৈতিক দলই তো সাধারণত তাদেরকে আবার মনোনয়ন শব্দটা যেহেতু রয়েছে তার মধ্য দিয়ে তারা বিভিন্ন জায়গায় দিয়ে থাকে। সেটা নিয়ে নিঃসন্দেহে আপনার ব্যাখ্যা আমরা পরবর্তী পর্বে শুনব। কিন্তু আজকে এই জায়গায় শুনতে চাই যে তাহলে কি এতদিন ধরে বাংলাদেশে যা হয়েছে, আমাদের এই রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্রটাতে, সেটা কি অনেকটা বিড়ালের কাছে মাছ পাহারা দেবার মতো ঘটনাই তাহলে ঘটলো কিনা এত বছর? আমাদের রাষ্ট্র হয়নি। রাষ্ট্রটা এইটা যেমন একটা ভূখণ্ড ছিল, একটা ভূখণ্ডে কিছু মানুষ থাকে, যেটা ছিল বা আমরা এখনো আছি যে ভূখণ্ডে আমরা আছি, এবং সেই জায়গাটার মধ্যে একটা বিশৃঙ্খল ব্যবস্থাপনা আছে, যেটাকে সরকার বলছি। আমি বারবারই বলছি যে সরকার তো কিছু না, জাস্ট তারা হলো ম্যানেজার, তো ম্যানেজ করে। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে রাষ্ট্র হয়ে উঠতে চাই। এটা আমাদের রাষ্ট্র, এটাকে আমাদের রাষ্ট্র করতে চাই। এখনো আমি বলতেই পারবো না যে অবস্থার মধ্যে আছে যারা, আমি সারা ওয়ার্ল্ড যারা ঘুরে বেড়ায়, যারা সত্যিকার অর্থে রাষ্ট্র দেখেছে, সেই রাষ্ট্রের মধ্যে আমরা পড়ি না, রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে আমরা পড়ি না। আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমার হাদি বের হইলে গুলিবিদ্ধ হয়। বুঝতে হবে যে আমরা রাষ্ট্রের মধ্যে পড়ি না। যদি পড়তাম তাহলে আমার একজন জনগণ কিভাবে রাস্তায় বের হলে গুলিবিদ্ধ হয় এবং সে নির্বিঘ্নে পালিয়ে যায়। তার মানে কি, আমার তো সব জায়গাতেই আমরা ফেইলর। একটা সরাসরি ফেইলর স্টেট না বললে আমাদের ব্যবস্থাপনার কারণেই আমরা এখনো পূর্ণাঙ্গ রাষ্ট্র হয়ে উঠতে পারি নাই। আর রাষ্ট্রের মালিক জনগণ, আমরা লিখিতভাবে আমরা কিছু অক্ষর দিয়ে সংবিধান নামক একটা জায়গায় লিখে দিলাম, আর এমনি সব কিছুতেই জনগণ মালিক হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এই জায়গাটাতেই আমরা সত্যিকার জনগণগুলোকে, যদি আপনি আপনার কথায় আসি, বাছাই করা এবং তাদের মধ্য থেকে আবার জনপ্রতিনিধি বাছাই করা,
তাদের মাধ্যমে জনগণের কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য আইন প্রণয়ন করা, এবং সেই আইন দ্বারা যখন রাষ্ট্র পরিচালিত হবে তখন হবে সেটা আমাদের রাষ্ট্র। সেটা রাষ্ট্রই গড়ে ওঠেনি, সেটা বলছেন। দর্শক, ব্রিট রবিন যেভাবে এখানে ব্যাখ্যাটা তুলে ধরলেন সেটা হচ্ছে যে এটা এখনো ভূখণ্ড পর্যায়ে রয়ে গেছে। যদিও শুনতে মনে হয় যে কেমন এলোমেলো কথাগুলো, এই কথাগুলো দিয়ে আমাদের কি হবে, কিন্তু একেবারে ভাবনার মৌলিক জায়গাটা যদি একবার করেও আমরা টোকা দেই, তাহলে আপনি এভাবেও হয়তো ভাবতে পারেন যে একটা বাসস্থান, সেই বাসস্থান যদি বসবাসের উপযোগী নাই হয়, আপনি একটা ঘর বানাবেন, ঘরটা যদি ঘরের মতোই না বানানো হলো, তাহলে ঘরটা কিন্তু ভেঙে পুনরায় আবার বানাতে হয়। এবং সেই ঘরটা যখন বানানোর ঠিক পূর্ব ভাঙা এবং আবার গড়ে তোলা, ওই মাঝামাঝি সময়টাতে খুব এলোমেলো মনে হয়। ঠিক বোধহয় আমাদের এখনকার ভাবনাটা সেরকম একটু এলোমেলো মনে হচ্ছে যে কি বলছে ব্যারিস্টার রবিন, যে এখনও রাষ্ট্রই গড়ে ওঠেনি, তাহলে আমরা যে বলি আমাদের রাষ্ট্রের নাম বাংলাদেশ, সেটাই বা কীভাবে হলো। হয়তো যারা আপনারা ব্যারিস্টার রবিনের সাথে নিয়মিত থাকবেন, ব্রিট রবিন এক্সপ্লেইনের সাথে নিয়মিত থাকবেন, তারা হয়তো আস্তে আস্তে সেই স্পষ্টতা খুঁজে পাবেন। সোহরাব হাসান, আপনার কাছে একটু ফিরতে চাই। ভাবনাগুলো আমারও সত্যি খুব গুলিয়ে যাচ্ছে যে রাষ্ট্রই গড়ে ওঠেনি, ভূখণ্ড পর্যায়ে থেকে গেলাম। কিন্তু সত্যি যদি রাষ্ট্রে সেই ব্যবস্থাপনাগুলো না থাকে, তাহলে রাষ্ট্র আমরা দাবি করি কি করে? তাহলে এইটা নিয়ে কেউ কি ভেবেছে এর আগে কখনো? ব্রিট রবিন কিন্তু একই সঙ্গে বলছে আমরা রাষ্ট্র হতে চাই যেখানে ওসমান হাদি গরিবিত হবে না, যেখানে একজন সাধারণ নাগরিক তার যে কোনো জায়গায় অবাধে চলাচল করতে পারবে, যেখানে প্রতিটি নাগরিক তার যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার ভোগ করতে পারবে, তাকে না খেয়ে থাকতে হবে না, তাকে বেকার থাকতে হবে না। সুতরাং রাষ্ট্র একটা কাঠামোই কিন্তু রাষ্ট্র নয়, রাষ্ট্র হচ্ছে ওই কাঠামোর ভেতরে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা, স্বাধীনতা নিশ্চিত করা। আমরা তো স্বাধীন রাষ্ট্রের জন্যই 30 লাখ মানুষ জীবন দিয়েছে। সুতরাং এই বিজয়টা কার? শুধু গোষ্ঠীর বিজয়, শুধু দলের বিজয়, ব্যক্তির বিজয়? সেটা না হয়ে যদি সবার বিজয় হয়, তখনই রাষ্ট্র হবে, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের শহীদেরা দেখে গেছেন, আমাদের পূর্বসূরীরা দেখে গেছেন। কিন্তু সেই স্বপ্ন আসলে বাস্তবায়নের জায়গাটা কেন জানি খুব বেশি মেলানোর সুযোগ হয়নি। স্বাধীনতার কথা বলছিলেন সোহরাব হাসান, আমি তো ভাবতে পারি না যে আমি প্রতি মুহূর্তে স্বাধীন কিনা, কারণ পরাধীনতার নাগপাশ তো আমাকে আমরা গানে বলি যে সেই নাগপাশ ছিন্ন করে আমরা 1971 সালে 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে তো সেই স্বাধীনতাকে অনুভব করছি আমরা প্রতি মুহূর্তে। এর ব্যাখ্যাটা কি? না, আমরা করছি না বা আমরা করতে পারছি না। আমরা খুব গভীরে যদি যাই, তাহলে আমি আপনার ওই কথাতে যাব যে আমরা আসলে শিক্ষিত হতে পারছি না। ওই একটা জায়গাতে আমাদের একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা যথার্থভাবে যদি গড়ে না উঠি, শিশুকাল থেকে যদি গড়ে না উঠি, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ঠিক এটা 2011 সালে বাকিংহাম প্যালেসের সামনে যে পার্কটা, রিজেন্স পার্ক, রয়্যাল রিজেন্স পার্ক, সেখানে আমি হাঁটতে হাঁটতে ফুটপাত ছেড়ে ঘাসের উপর দিয়ে হাঁটছি। একটা ছোট্ট একটা 10 বছরের একটা মেয়ে দৌড়ায় এসে বলছে, দেখছেন না ঘাসগুলো কত সুন্দর দেখাচ্ছে, প্লিজ মারাবেন না। বাংলাটা এরকম দাঁড়ায়। ফুটপাত ব্যবহার করতে সে উৎসাহিত করছে। উৎসাহিত না, ওটা যে অন্যায় সেটা বলে দিচ্ছে। দেখছেন না ঘাসগুলো কত সুন্দর দেখাচ্ছে, আপনি ঘাসগুলো মারাবেন না। তো আমি লজ্জিতই হইলাম, কারণ আমরা তো এ দেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। আমি ফুটপাত ছেড়ে আমি ঘাসের উপর দিয়ে হাঁটছি, ঘাসগুলো মারাইলে ঘাসগুলো মারা যাবে, ই করবে, অতটুক বাচ্চার ভিতরে সেই সেন্সটা আছে। এখন আমার মতো এই বিশ্ববিদ্যালয়ে পাশ করা, তখন আমি একটা ইউনিভার্সিটিতেও পড়াইতাম, তার মানে একটা ইউনিভার্সিটির শিক্ষক হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে আমি এটা জানি না বা আমি এটা মানি নাই, মানে আমি ওদের মতো জনগণ বা নাগরিক হতে পারি নাই। আমাদের শিক্ষার যে ঘাটতিটা, আমি আমার দুর্বলতার কথাই স্বীকার করলাম যে আমি পারি নাই, আমি এখনও শিক্ষিত হতে পারি না। আমি এখনও প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি জনগণ হওয়ার জন্য, শিক্ষিত হওয়ার জন্য। আমি নিজেই সংগ্রাম করে যাচ্ছি, আমি নিজে কিন্তু স্টিল দাবিই করতে পারছি না যে আমি এখনও ওই লেভেলের জনগণ যেটা আমি নিজে প্রত্যাশা করি।
তাহলে একটা হচ্ছে যে আমরা আসলে সেভাবে শিখেই বড় হচ্ছি না, এটা একটা দিক। আরেকটা ব্যাপার একদম বাংলাদেশে আমি দেখেছি, সেটা হচ্ছে যে বাচ্চারা ছোটবেলায় অনেক কিছু শেখে যে না রাস্তায় কোনোভাবেই আমি ময়লা ফেলবো না। ছোট্ট একটা ক্যান্ডি খেয়ে সেটাকেও আমি দেখেছি ব্যাগের মধ্যে রেখে দেয়া, যে আমি উপযুক্ত জায়গা পেলে কোনো বিন পেলে আমি সেটার মধ্যে ফেলবো। কিন্তু সেই বাচ্চাই বড় হতে হতে, এটা একদম আমার দেখা, আমি সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, বড় হতে হতে সে একটা পর্যায়ে গিয়ে বলতে শুরু করলো অনেক হয়েছে, অনেক করেছি, আমি করছি, আর তো কেউ করছে না, আর করবো না আমিও। এইটা কেন ঢুকলো? না, এটা তো আমাদের শিক্ষার ওই যে সৌরভ ভাই যেটা বললো যে 12 রকম নাকি শিক্ষা ব্যবস্থা আমার এখানে। আমার একটা স্কুলে আমার টিচার আমাকে শিখিয়েছে এটা করা যাবে না, আমার গার্ডিয়ান আমাকে শিখিয়েছে এটা করা যাবে না, কিন্তু আমার আরেকজন সহপাঠী আরেকটা স্কুলে তাকে হয়তো এই কথা বলছে না, তার গার্ডিয়ান তাকে হয়তো এটা বলছে না। তো হয়তো ওই সংখ্যাটা বেশি হয়ে গেছে। সে যখন তার সাথে মিশছে তখন দেখা যাচ্ছে যে ও করছে, ও করছে না, ওর ভিতরে মনস্তাত্ত্বিকভাবে সে এটাকে ধীরে ধীরে বিলিভ করা বাদ দিয়েছে। এটা প্রয়োজনীয়তা, এটা আবশ্যকতা, এটার যে মূল্য, এটা সব কিছুই সে তার মতো করে মূল্যায়ন করা বাদ দিয়েছে। তো যার কারণে একটা পর্যায়ে গিয়ে ও দেখতে দেখতে হয়তো বলছে যে এনাফ ইজ এনাফ। এখন আমাদের তো শুরু থেকে শুরু করতে হবে। আমি এই সুযোগ চাই, এই যে 5 তারিখের পরে কিন্তু একটা বিশাল সুযোগ আসছে বাংলাদেশে, এটা মানতেই হবে। সত্যিকার কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের এর চেয়ে বড় সুযোগ গত 54 বছরে আসে নাই, আমি বুঝবানা হওয়ার পর থেকে দেখিনি। এই সুযোগটার জন্যই এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এখানে সত্যিকার জনগণ এবং জনগণের প্রতিনিধিরা যেন আইন প্রণয়নকারী হিসাবে আসলেই দেশের একটা মৌলিক পরিবর্তন আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। জি, আর আমরাও প্রতি মুহূর্তে আসলে উৎসাহিত হব। আজকের আয়োজন এখানেই শেষ করব। ব্যারিস্টার রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান, আপনি আজকে ছিলেন এই ব্রিট রবিন এক্সপ্লেইনে, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা যারা এতক্ষণ এই আয়োজনের সাথে ছিলেন, আমরা অনেকগুলো ব্যাখ্যা শুনলাম এবং বিভিন্ন সময় কি হয়েছে আর সামনে কি হতে পারে, অর্থাৎ সেই আশাবড়ি যে আমরা শুনতে পাই কিনা, আমরা কতটা সেই আশা জায়গা নিয়ে তথ্য নিয়ে এগিয়ে যেতে পারি, সব কিছুই কিন্তু আজকে এখানে আলোচিত হলো। এবং সেই জায়গায় বলতেই হচ্ছে আমরা আগামী যে পর্ব, সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সেই রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি তাদেরকে কিভাবে আমরা চিহ্নিত করতে পারি যে তারা সত্যিকার অর্থেই জনগণ, তারা জনগণের কল্যাণও ভাবে এবং নিজেরা রাষ্ট্রের মালিক, যে সেই মালিকের অংশ নিজেদেরকে মনে করে অন্য মালিকের সেই যদি বলি অধিকার নিশ্চিতে কাজ করবে, তাদেরকে খুঁজে পাবার ব্যাপারে যে 10টা প্রশ্ন ব্যারিস্টার রবিন বলছিলেন তিনি দিবেন, সাথে উত্তরও দিবেন, সেটা থেকে আমরা মিলিয়ে দেখব। নিঃসন্দেহে সেই প্রশ্ন এবং উত্তর দুটোই আপনারা কোনোভাবেই মিস করবেন না, আর সেজন্য আগামী পর্বেও থাকবেন রাজধানী টিভির সাথে ব্রিট রবিন এক্সপ্লেইনের এই আয়োজনে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।